আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। এদিকে রাশিয়ার রাজধানীতে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এবং কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বললেন ট্রাম্প। এবার গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়ালো 41,000। অন্যদিকে অশান্ত ভারতের মণিপুরে কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধ চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত 750 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় খবর আল জাজিরার। এছাড়াও ইসরায়েলি আগ্রাসনে আগস্টের শেষ পর্যন্ত 11,500-এর বেশি স্কুল বয়সী শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী এবং মানসিকভাবে বিপর্যয় হয়েছে হাজার হাজার শিশু। ফিলিস্তিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রকাশিত এই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্বিচারে হামলা চালিয়েছে। এর ফলে 92% বিদ্যালয় এখন পাঠদানের অনুপযোগী। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 40,988 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 94,895 জন। রাশিয়ার রাজধানীতে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। রাশিয়ার রাজধানী মস্কোতে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর কয়েক ডজন ড্রোন এ হামলায় ব্যবহার করা হয়। এতে অন্তত একজন নিহত এবং গুরুত্বপূর্ণ শহরটি বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার সম্মুখীন হল রাশিয়া। মঙ্গলবার মস্কোর পরিস্থিতি ছিল ভয়াবহ। এদিন মস্কোর আশপাশের বিমানবন্দর থেকে প্রায় 50 ফ্লাইটকে কর্তৃপক্ষ সরিয়ে নিতে বাধ্য হয়। রাশিয়া জানিয়েছে তারা কমপক্ষে 20টি ইউক্রেনীয় আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে। এছাড়া অন্য 8টি অঞ্চলে 124টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়। এগুলো মস্কোতে আঘাত হানার চেষ্টায় ছিল। বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় 21 মিলিয়নেরও বেশি জনসংখ্যার বাস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর, বাণিজ্য কেন্দ্র, হাসপাতাল এ শহরে অবস্থিত। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো পারমাণবিক অস্ত্র শহরটিতে মোতায়েন থাকতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ সাংবাদিকদের বলেছেন, ড্রোন হামলা ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বের আসল প্রকৃতির আরেকটি অনুস্মারক। তারা যে রাশিয়ার শত্রু সেটি আবারও প্রমাণিত করল। রাতের আধারে আবাসিক এলাকাগুলোতে হামলা সামরিক পদক্ষেপ হতে পারে না। তিনি আরও বলেন, কিয়েভ সরকার তার প্রকৃতি প্রদর্শন করে চলছে। তারা আমাদের শত্রু এবং আমাদের অবশ্যই এই ধরনের কর্ম থেকে নিজেদের রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযান চালিয়ে যেতে হবে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর জবাবেই হামলা ইঙ্গিত করে কিয়েভ বলেছে 46টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে তারা, কিন্তু 38টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস হয়। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বললেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছে কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মূল 2 প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কের মুখোমুখি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ আয়োজন এই বিতর্ক শুরু হয়। বিতর্কে এক পর্যায়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়ল 41,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,000 ছাড়িয়ে গেছে। গত বছরের 7 অক্টোবর থেকে চলমান এই হামলায় আহত হয়েছে প্রায় 95,000 ফিলিস্তিনি। মঙ্গলবার 10 সেপ্টেম্বর আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 41,020 জনে পৌঁছেছে
পৌঁছেছে এবং আহত হয়েছেন 94,925 জন। গত 24 ঘন্টায় আরও 32 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছেন। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন অন্তঃসীমানা হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। প্রায় 20 লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। গাজার 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। অশান্ত ভারতের মণিপুরে কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। জাতিগত সহিংসতায় আবারও উত্তাল ভারতের বিজেপি শাসিত রাজ্য মণিপুর। দফায় দফায় সংঘর্ষে গত কয়েকদিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে রাজপথে নেমেছে জনগণ, রাস্তায় নেমেছে শিক্ষার্থীরাও, সরকারি ভবনে চালিয়েছে হামলা। সব মিলিয়ে আবারও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের স্থল পূর্ব ও স্থল পশ্চিম জেলার এবার জারি করা হয়েছে কারফিউ। অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ চলমান থাকবে। পাশাপাশি 5 দিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট। খবর ইন্ডিয়া টুডে এএফপির। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা 2023-এর ধারা 163-এর অধীনে এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থল পূর্ব জেলায় কারফিউ পূর্ণ বলবৎ থাকবে। তবে স্বাস্থ্য, বিদ্যুৎ, পিএইচডি, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া ও আদালতের মতে প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারফিউর আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইট যাত্রী এবং মিডিয়া কর্মীদেরও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে মণিপুরের কামপোকপি জেলায় 2 সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 46 বছর বয়সী এক নারী নিহত হয়েছে। প্রশান্ত থাংবুহু গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়। নিহত নারীর নাম নেমজাখোল লুংডিম। চোরাচাঁদপুরে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে গ্রামের কয়েকটি বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয়রা জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও রাজ্যটিতে 5 দিনের জন্য ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্য সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও এবং বক্তব্য ছড়িয়ে দুষ্কৃতীরাও রাজ্যের সহিংসতাকে উৎসাহ দিতে পারে এমন আশঙ্কা থেকে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও সহিংসতা বন্ধ করে রাজ্যটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও হচ্ছে সমালোচনা। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নতুন আক্রমণ চালিয়েছে কংগ্রেস। মূলত সংঘর্ষপীড়িত রাজ্যটিতে এখন পর্যন্ত সফরে না যাওয়ায় মোদীর সমালোচনা করছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, মণিপুরে চলমান সহিংসতা এবং পরবর্তী বিপর্যয়কে ঠেকানোর কোনো প্রচেষ্টা চালাননি প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না। প্রায় 1.5 বছর ধরে মণিপুর চলছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ চান ট্রাম্প। যুদ্ধে ইউক্রেনের জয় চান কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চান এই যুদ্ধ বন্ধ হোক। ট্রাম্প আরও বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন উভয়কে খুব ভালো করে চেনেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ অনেক কম অর্থ প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রথমবার নির্বাচিত বিতর্কে মুখোমুখি হন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 90 মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়তে চেয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 81 বছর বয়সী বাইডেন গত 27 জুন রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের
স্টুডিওতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেন। বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশয়ী হন বাইডেন। তার ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তার উপর চাপ বাড়ে। চাপের মুখে তিনি গত 21 জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে দলের নতুন প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানান তিনি। গত 18 জুলাই মিলওয়াউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। আর গত 22 আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে কমলা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন।